এই লোকটি অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই টানেল ভেঙে সেখানে আটকা পড়ে যায়। সেখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। এভাবে একদিন দুদিন নয়, সে ওখানে একটানা ৩৫ দিন আটকে ছিল। একটা সময় রেস্কিউ টিমের সবাই ধরে নেয় হয়তো সে মারা গিয়েছে। তবে লোকটিকে কি শেষ পর্যন্ত টানেলের ভেতর থেকে উদ্ধার করা গিয়েছিল, নাকি সে সেখানেই মারা গিয়েছিল? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রতিদিনের মতো লি জাংসো অফিস থেকে বাড়িতে ফিরছিল। রাস্তার মধ্যে পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সে গাড়ি থামিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নেয়। কিন্তু ওখানে পেট্রোল পাম্পে একজন বৃদ্ধ কর্মচারী কাজ করত, যে আসলে ভালো করে কানে শুনতে পায় না। সে তখন ভুল করে তাকে অনেক বেশি টাকার পেট্রোল দিয়ে দেয়, যার ফলে বাকি খুচরো টাকা না থাকার কারণে সে তখন লিকে সেই টাকার বিনিময়ে 2টো পানির বোতল দিয়ে দেয়। লি তারপর তার গাড়ি নিয়ে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসা থেকে তার স্ত্রী কল করলে সে তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে। আসলে লি তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা মেয়ের সাথে বাস করে। আজকে তার ছোট্ট মেয়ের বার্থডে ছিল, সেজন্য সে তার মেয়ের জন্য একটা সুন্দর দেখে কেক নিয়ে এসেছে। তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার মেয়ে বায়না ধরেছে সে ছোট্ট কুকুর ছানা পুষতে চায়। কিন্তু লি তখন বলে যে আমাদের ওই ছোট বাসায় তো কুকুর ছানা আনলে সেটা রাখারই জায়গা হবে না। তখন তার স্ত্রী তাকে বলে জানি না বাপু, তুমি যেভাবে পারো তুমি তোমার মেয়েকে বুঝিয়ে নিও। তখন লি বলে হ্যাঁ, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসব। মোবাইল রেখে এরপর সে আবার গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পরে একটা টানেলের ভিতরে সে প্রবেশ করে। তবে কিছু দূর যাওয়ার পরে সে ওখানে বিকট একটা শব্দ শুনতে পায়। কিন্তু সে ভাবে যে হয়তো বাইরে কোনো কিছুর জন্য এরকম শব্দ হয়েছে, তাই সে সেদিকে বেশি খেয়াল না করে সামনের দিকে আগাতে থাকে। তবে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সে খেয়াল করে যে ওখানকার লাইটগুলো জ্বলছে আর নিভছে। এই অবস্থায় সে আসলে ভয় পেতে থাকে, কেননা আশেপাশে আর কোনো গাড়ি কিংবা মানুষজন কেউই ছিল না। তবে দেখতে দেখতে সে যখন পিছনে ফিরে তাকায় আর তখনই দেখে যে টানেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তার উপরে পড়ছে। এরপর সে ভয়ে ভয়ে আরো জোরে গাড়ি চালাতে থাকে। ততক্ষণে প্রায় সে টানেলের মাঝের দিকে চলে আসে, আর ঠিক তখনই টানেলের সামনের অংশ ভেঙে তার গাড়ির সামনে এসে পড়ে। আচমকা এমন হওয়ার কারণে আসলে সে বুঝতেই পারে না যে কি হয়ে গেল। হুশ ফিরে আসার পর সে খেয়াল করে যে তার গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং তার সারা শরীর জুড়ে অনেক ধুলো ময়লা বালু লেগে রয়েছে। সে তখন কোনো মতে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে বুঝতে চেষ্টা করে যে আসলে কি হয়েছে। এরপর দেখা যায় যে ওই টানেলের রডগুলো ভেঙে তার গাড়ির ভেতরেও ঢুকে গেছে। সে অনেক খোঁজাখুঁজি করে তার মোবাইল ফোনটি নিয়ে দেখে যে সেটার স্ক্রিনটাও ভেঙে গেছে, তবে মোবাইলটা এখনো কাজ করছে। তাই সে তখন ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 119-এ কল করতে চায়। কিন্তু সেখানে আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই সে এদিক সেদিক ঘুরে নেটওয়ার্ক পেলে অনেক কষ্টে কল দিতে পারে। সে তখন হেল্পলাইন নাম্বারে বলতে থাকে আমার গাড়ির উপরে টানেল ভেঙে পড়েছে আর আমি সেখানে আটকা পড়ে আছি, আপনারা প্লিজ জলদি করে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান। যেহেতু মাত্রই টানেলটি ভেঙেছে তাই সেটা এখনো টিভিতে কিংবা অন্য কোথাও নিউজ হয়নি। তখন ওই হেল্পলাইন নাম্বারের লোকটি মনে করে যে হয়তো ছোটখাটো কোনো পাথর তার গাড়ির উপরে পড়েছে। কিন্তু লি তখন বলে যে স্যার, হাডু টানেল সম্পূর্ণ ভেঙে গিয়েছে আর সেখানে আমি আটকা পড়ে আছি। তখন ওই লোকটি বলে যে আপনি চিন্তা করবেন না, 5 মিনিটের ভেতর আমরা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। লি তখন তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম তাকে উদ্ধার করার জন্য ওই টানেলের কাছে চলে আসে। কিন্তু তারা ভেবেছিল হয়তো ছোটখাটো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তারা এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সম্পূর্ণ টানেলটাই পাহাড় ধসের কারণে চাপা পড়ে আছে। তারা যতটা সহজ ভেবেছিল কিন্তু কাজটা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। আর এর কিছুক্ষণ পরে মুহূর্তের মধ্যেই এই টানেল ধসে যাওয়ার কথা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয়। আসলে মাত্র 1 মাস হলো এই টানেলটা চালু করা হয়েছিল, এজন্য এখান দিয়ে খুব বেশি মানুষ কিংবা গাড়ি যাতায়াত করতো না। কিন্তু লি জাংসুক নামে একজন লোক তো এখানে আটকা পড়ে আছে, এই খবর প্রতিটি টিভি চ্যানেলে দেখাতে থাকে। আর তার স্ত্রী খবরে তার স্বামীকে এভাবে আটকা পড়া দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে লিয়ের মোবাইলে কল আসলে সে ফোনটা রিসিভ করতে গেলে সেটা তার হাত থেকে পড়ে যায়। সে অনেক চেষ্টা করে মোবাইল হাতে নিয়ে দেখে যে তার মোবাইলে 42টা মিসড কল এবং অনেক মেসেজ এসেছে। আর তখনই তার মোবাইলে একটা টিভি চ্যানেল থেকে একজন রিপোর্টার কল করে। রিপোর্টার তখন লিয়ের কাছে জানতে চায় যে তার কাছে কোনো খাবার আছে কিনা, কেননা তাকে ওখান থেকে উদ্ধার করতে হলে অনেক বেশি সময় লেগে যাবে।
লি তখন বলে যে কেন এত সময় তো লাগার কথা না, কেননা রেস্কিউ টিম বলেছিল 5 মিনিট সময় লাগবে। তখন ওই রিপোর্টার বলে যে আসলে পুরো টানেলটাই মাটির নিচে আটকা পড়ে গেছে, তাই সেখান থেকে তোমাকে বের করতে হলে অনেক সময় লেগে যাবে। এবার লি বুঝতে পারে যে ঘটনাটা আর আসলে স্বাভাবিক নেই, তবে তাদের এই কথোপকথন সবকিছুই লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। আর রেস্কিউ টিমের হেড অফিসার ডেকুং টিভিতে এটা দেখে খুঁজতে থাকে কোন গাড়ির ভেতর থেকে সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট করছে। সে তাদের খুঁজে বের করে অনেক রাগারাগি করতে থাকে, কেননা তারা যদি এভাবে কল করে লিয়ের মোবাইলের চার্জ শেষ করে ফেলে তাহলে প্রয়োজনের সময় তার সাথে তারা আর যোগাযোগ করতে পারবে না। সাংবাদিকরা তখন তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, তবে ডেকুং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। ডেকুং তখন লিকে কল দিয়ে তার অবস্থা জানতে চায়, কিন্তু লি অনেক ভয় পেয়ে গিয়েছে। সে তাকে জিজ্ঞেস করে যে আপনি বলেছেন আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, কিন্তু এখনো তো উদ্ধার করতে পারলেন না। ডেকুং তখন তাকে বলে যে আপনি একদমই চিন্তা করবেন না, আপনাকে আমরা ওখান থেকে যেভাবেই হোক না কেন বের করে আনবো, আর ততক্ষণ অবশ্যই আপনাকে শান্ত হয়ে থাকতে হবে। আর যদি কোনো খাবার থাকে সেগুলো আপাতত একটু খেয়ে নেবেন, আর অবশ্যই মোবাইলের চার্জ সঞ্চয় করে রাখবেন। লি আসলে এত কথার মানে বুঝতে পারছিল না। সে ভেবেছিল হয়তো অল্প একটু টানেলের নিচে সে আটকা পড়ে আছে, কিন্তু সে যে কি বিপদের মধ্যে আছে সেটা সে ওখান থেকে আশ করতে পারছিল না। লি তখন বলে যে আমার কাছে হাফ লিটারের 2টা পানির বোতল আছে, আর আমার মেয়ের জন্মদিনের কেকও রয়েছে। আসলে এই বিপদে সেই ভুল করা বৃদ্ধ লোকটির পানি অনেক উপকারে আসবে। ডেকুং তাকে ভরসা দিয়ে বলে যেভাবেই হোক না কেন আমরা আপনাকে ওখান থেকে উদ্ধার করে আনবো, আর আপনার কাছে যে খাবার আছে তা খেয়ে আপনাকে 7 দিন বেঁচে থাকতে হবে। এই কথা শুনে লি আরো ঘাবড়ে যায়। সে ভেবেছিল হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ডেকুং তখন আস্তে আস্তে করে তার কাছে জানতে চায় যে সে আসলে কোথায় রয়েছে। তখন লি বলে যে সে টানেলের অনেকটা দূরে চলে এসেছিল এবং তার গাড়ির উপর একটা ফ্যান ভেঙে পড়েছে। তখন ডেকুং টানেলের ব্লুপ্রিন্ট বের করে জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, তবে ডেকুং লিকে বলে দেয় যে প্রতিদিন দুপুরবেলা আপনার সাথে আমরা যোগাযোগ করব, সেজন্য আপাতত আপনার মোবাইল ফোন বন্ধ করে রাখুন যেন চার্জ না ফুরিয়ে যায়। ডেকুং তখন ওই টানেলের ম্যাপ বের করে দেখে যে এখানে আসলে অনেকগুলো ফ্যান রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে লিয়ের স্ত্রী তাকে কল করে তার সাথে কথা বলে। লি এতটা খারাপ অবস্থায় থাকার পরেও সে তাকে মিথ্যে বলে যে সে ভালো আছে। এরপর সে তার মেয়ের সাথেও কথা বলে। সে তার মেয়েকে বলে যে মামুনি তুমি চিন্তা করো না, আমরা একসাথে তোমার বার্থডে সেলিব্রেট করব, আর আসার সময় অবশ্যই তোমার জন্য কেক নিয়ে আসব। কিন্তু লি আসলে নিজেই জানে না সে কবে এখান থেকে বের হতে পারবে। লি তখন গাড়ির ভেতরে সেই পানির বোতলগুলো খুব যত্নে রেখে দেয়। এরপর গাড়ির লাইট অফ করে একটু যখন ঘুমাতে যাবে তখনই সে তার আশেপাশে ইট বালু খুলে পড়ার শব্দ শুনতে পায়। বেচারা তখন ভয়ে ভয়ে চুপচাপ ওখানে ঘুমিয়ে যায়। আর এদিকে ডিকুং বাকি সমস্ত অফিসারদের সাথে বসে আলোচনা করতে থাকে কিভাবে লিকে ওখান থেকে বের করা যাবে। আর এখানে সরকারের পক্ষ থেকেও মানুষ এসেছে যেন খুব তাড়াতাড়ি তাকে বের করা যায়। তবে ডেকুং বলে যে এই টানেলের পাশে আরেকটা টানেল বানানো হচ্ছে, সেজন্য লিকে উদ্ধার করা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই যতক্ষণ না আমরা তাকে উদ্ধার করতে পারবো ততক্ষণ ওই টানেলের কাজ আপাতত বন্ধ রাখতে হবে, কেননা টানেল খোলাখুলির কারণে মাটি ধসে এই টানেলে চাপা পড়তে পারে। কিন্তু লি আসলে কোন জায়গায় আটকা পড়ে আছে সেটা তারা কেউই জানতে পারেনি। তাই তার অবস্থান জানার জন্য তখন তারা ড্রোনের সাথে ক্যামেরা সেট করে টানেলের ভেতরে পাঠিয়ে দেয়। আর সেখানে অনেক সংবাদকর্মীরাও অপেক্ষা করতে থাকে। কিছুদূর যাওয়ার পরে এক একটা ড্রোন ভেঙে পড়ে যায়, কেননা অন্ধকারে আসলে ঠিকঠাক মতো কিছুই দেখা যাচ্ছিল না। এবার তারা আসলেই সবাই খুব ভয় পেয়ে যায়। তাই কিছুক্ষণ পরে দুজন উদ্ধারকর্মী একটা গাড়ি নিয়ে সেই টানেলের ভেতরে প্রবেশ করে, আর ডেকুং নিজেই সেই গাড়ি চালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরে সে দেখতে পায় যে সামনে সম্পূর্ণ টানেল ভেঙে পড়ে আছে, কোনোভাবেই আর সামনে যাওয়া সম্ভব নয়। সে ওখান থেকে ভাঙা ইট ছড়িয়ে দেখার চেষ্টা করে ভিতরে কোনো কিছু দেখা যায় কিনা। আর তখন তার সাথে থাকা আরেকজন উদ্ধারকর্মী তাদের গাড়ির হর্ন বাজায়। ডেকুং তখন তাকে হর্ন বাজাতে নিষেধ করে, আর এর কিছুক্ষণ পরে লি ওই হর্ন শুনতে পায়। সে তখন ডেকুংকে কল দিয়ে বলে যে কেউ কি টানেলের ভেতরে এসেছে কিনা, কেননা একটু আগেই আমি গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়েছি। তখন ডেকুং তাকে বলে যে আমরা খুব দ্রুতই আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তবে যখন তারা কথা বলছিল আর তখনই হঠাৎ করে আবারও টানেল ভাঙতে শুরু করে দেয়। তখন ডেকুং লিকে বলে গাড়ির সিটের নিচে আশ্রয় নিতে, আর তারা দুজন অনেক দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু টানেলের বাকি অংশ ভেঙে তাদের গাড়ির উপরে পড়তে থাকে। তাদের গাড়ির অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। তারা তখন পেছন দিকে গাড়ি চালিয়ে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে। বাকি সমস্ত উদ্ধারকর্মীরা তখন সেখানে এসে ভিড় জমায়। যেটুকুন রাস্তা ভালো ছিল সেটুকুনও এখন আটকে গিয়েছে। ডেকুং তখন লিকে কল করে জানতে চায় যে সে আসলে ঠিক আছে কিনা, তবে লি এখনো সুস্থ আছে। লি তখন ডেকুংকে বলে যে এখানে ফ্যানের সাথে 3 লেখা রয়েছে, তাহলে হয়তো সে 3 নম্বর ফ্যান যেখানে ছিল সেখানেই আটকা পড়ে আছে।
সে যখন ডেকুংয়ের সাথে কথা বলছিল তখন ওখানে তার স্ত্রী চলে আসে। ডেকুং তখন লিকে তার স্ত্রীর সাথে কথা বলিয়ে দেয় যেন সে একটু শান্ত থাকে। এখন তো পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তবে এভাবে তো বসে থাকলে চলবে না, তাই হেলিকপ্টারে করে মাটি খোঁড়ার জন্য সমস্ত জিনিসপত্র তারা ওই টানেলের ওখানে নিয়ে আসে। সমস্ত উদ্ধারকর্মীরা তখন ম্যাপ বানিয়ে নেয় যে কোথায় লি রয়েছে। আসলে 180 মিটার ড্রিল করে তাকে উদ্ধার করতে হবে। এরপর গিয়ে তারা লিকে উদ্ধার করতে পারবে। তাদের রাজ্যের মিনিস্টার সবাইকে আশ্বস্ত করে যে যেভাবেই হোক না কেন আমাদের সরকার খুব তাড়াতাড়ি লিকে উদ্ধার করে আনবে। এরপর সে গিয়ে লিয়ের স্ত্রীর সাথে ছবি তুলে নেয়। এমনকি ওখানে আরো যত রাজনৈতিক নেতা ছিল তারা সবাই একে একে করে তার সাথে ছবি তুলতে থাকে। মানুষের বিবেক বুদ্ধি আসলেই আজকাল নাই হয়ে গিয়েছে, না হলে এমন পরিস্থিতিতে মানুষ ছবি তুলে নাকি। যাই হোক, এভাবে 3 দিন পেরিয়ে যায়। অন্যদিকে লি এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে আছে, কখন 12টা বাজবে। আর তখন সে তার কাছে থাকা পানি থেকে একটু পানি নিয়ে কোনো মতে মুখ ভিজিয়ে নেয়। আর এরপর সে তার মেয়ের জন্য আনা সেই কেকটি একটু করে খেয়ে নেয়। তারপর সে তার গাড়ির পেছনে অনেক খোঁজাখুঁজি করে একটা টর্চ লাইট, একটা টি শার্ট এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যায়। কিন্তু তখন সে কিছুর একটা শব্দ শুনতে পায়। সে লাইট দিয়ে দেখে যে ওখানে ছোট্ট একটা কুকুর রয়েছে। তবে সে তখন চিন্তা করে যে এই ধ্বংসস্তূপের ভেতরে কুকুর কোথা থেকে আসলো। সে তখন চিৎকার করে বলতে থাকে যে ওখানে অন্য কেউ আছে কিনা। আর তখনই মিরাকেলি ওখান থেকে একটা মেয়ে বলে ওঠে যে প্লিজ কেউ আমাকে সাহায্য করুন। লি তখন অনেক কষ্ট করে তার গাড়ি থেকে বের হয়ে সেই ফ্যানের পাখা ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরে সে দেখে যে একটা গাড়ির ভেতরে ওখানে একটা মেয়ে আটকা পড়ে আছে, আর তার শরীরের উপরে টানেলের বিশাল বড় একটা পাথর পড়ে আছে। লি তখন অনেক চেষ্টা করতে থাকে সেই পাথরটি সরানোর জন্য, কিন্তু তার একার পক্ষে আসলে ওটা সরানো সম্ভব ছিল না। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে এখানে আমরা কতক্ষণ ধরে আটকা পড়ে আছি। লি তখন বলে যে হয়তো 2 দিন ধরে আমরা এখানে আটকে আছি। তখন মেয়েটি তাকে বলে যে আমাদেরকে কি কেউ এখান থেকে উদ্ধার করতে আসবে না, নাকি আমরা এখানেই মারা যাব। তখন লি বলে যে আরে চিন্তা করো না, উদ্ধারকর্মীরা আমাদেরকে এখান থেকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাবে, কেননা তাদের সাথে আমার একটু আগেই কথা হয়েছে। তবে এই মেয়েটিও তো 2 দিন ধরে খাবার খায় না, তাই মেয়েটি একটু পানি খেতে চায়। কিন্তু লিয়ের কাছে তো একটু পানি রয়েছে, সে নিজের জীবন বাঁচাবে নাকি অন্যের জীবন বাঁচাবে। তবে লি ছিল খুবই ভালো মনের একটা মানুষ। সে তখন তার ওই অল্প পানি থেকে মেয়েটিকেও একটু পানি খেতে দেয়, কিন্তু মেয়েটি তখন আরো একটু পানি খেতে চায়। লি নিজের চিন্তা না করে তবুও সে তাকে আর একটু পানি খেতে দেয়, কিন্তু মেয়েটি তার ডগিকেও একটু পানি খাওয়াতে বলে। বেচারা লি কুকুরকেও একটু সামান্য পানি খেতে দেয়। তখন লি তাকে বলে যে আমাদের কাছে এখন খাবার পানি নেই বললেই চলে, আপাতত অল্প একটু খেয়ে কোনো মতে বেঁচে থাকতে হবে। মেয়েটি তখন লিয়ের কাছ থেকে মোবাইল নিয়ে তার বাসায় কথা বলে। সে তার মাকে তার জন্য দোয়া করতে বলে এবং সে তার মাকে বলে যে এখানে অনেক ভালো একজন লোক আমার সাথে রয়েছে। সে তখন তার মাকে এও বলে যে তার কোম্পানিতে কল দিয়ে জানিয়ে দেওয়ার জন্য সে এই টানেলের ভেতরে আটকা পড়ে আছে, আর সামনের সপ্তাহে গিয়ে সে তার কোম্পানিতে জয়েন করবে। বুঝতেই পারছেন মেয়েটিও আসলে অনেক ভালো মনের একটা মানুষ। এই খারাপ পরিস্থিতিতেও সে তার কোম্পানির কথা চিন্তা করছে। লি তখন তাকে সান্ত্বনা দিয়ে নিজের গাড়িতে ফেরত আসে। সে তখন একটু করে ওখান থেকে কেক খেয়ে নেয়, আর তখন তার মনে পড়ে যে ওই মেয়েটিও তো না খেয়ে রয়েছে, তাই কাল সকালবেলা সে মেয়েটিকেও একটুখানি খাবার দিবে। তাই সে তখন ওই কেকটি না খেয়ে তার গাড়ির পেছনে রেখে দেয়। আর এদিকে তার স্ত্রী খাবার খেতে বসে সে আর খাবার খেতে পারছিল না, কেননা আজকে 3-4 দিন হয়ে গেল তার স্বামীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। লি কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে দেখতে পায় যে তার গাড়ির পেছনে কিছু একটা শব্দ করছে। তখন সে খেয়াল করে যে ওই কুকুরটা এসে তার রেখে যাওয়া কেকটি খেয়ে ফেলেছে। তখন লি রাগে দুঃখে চিৎকার করতে থাকে, কেননা এইটুকুন খাবারই তো তার কাছে অবশিষ্ট ছিল। সে তখন হতাশ হয়ে ওখানে বসে থাকে, কিন্তু উপরে তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তবুও উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যেতে থাকে। আর তখন লিয়ের স্ত্রী উদ্ধারকর্মীদেরকে খাবার পরিবেশন করে সাহায্য করতে থাকে, কেননা তারা সবাই তার স্বামীকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর অন্যদিকে ওই মেয়েটি লিকে ডেকে বলে যে তার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, সে একটু পানি খেতে চায়, কিন্তু লিয়ের কাছে তো আর অল্প একটু পানি রয়েছে। তবুও লি তার গাড়িতে ফিরে এসে তার জন্য পানি নিয়ে যায়। সে একটু পানি বোতলের ক্যাপে করে তাকে খেতে দেয়, কিন্তু মেয়েটির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। আসলে মেয়েটি তখন মারা গিয়েছে। লি তখন অনেক চেষ্টা করে মেয়েটির শরীরের উপর থেকে পাথরটি সরিয়ে দেখে যে তার শরীরের ভেতরে আসলে রড ঢুকে গিয়েছিল। এটা দেখে সেও অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু খারাপ সময় তার
কিছুই ছাড়ছিল না। সে যখন পাথরটি উঠানোর চেষ্টা করছিল তখন তার কাছে থাকা অবশিষ্ট পানিটুকুনও পড়ে যায়। এ যেন মরার উপর খাড়ার ঘা। আর এদিকে বৃষ্টির কারণে উদ্ধার কর্মীরা খুব ভালোভাবে কাজ করতে পারছিল না। লি তখন ডেকুংকে কল করে বলে যে, আপনি তো বলেছিলেন আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, কিন্তু এখন আমার কাছে কোনো খাবার এবং পানি কোনো কিছুই অবশিষ্ট নেই, হয়তো আমি এখানেই মারা যাব। কিন্তু ডেকুং তাকে বলে যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না, আপাতত বেঁচে থাকার জন্য নিজের প্রস্রাব খেয়ে হলেও বেঁচে থাকতে হবে। লি তখন তাকে বলে যে, আপনি কি কখনো নিজের প্রস্রাব খেয়েছেন নাকি? ডেকুং তখন বলে যে এখন বেঁচে থাকার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই। লি তখন নিজের প্রস্রাব বোতলে সংগ্রহ করে রাখে। এদিকে পুরো দমে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে। একদল উপর থেকে ড্রিল করছে এবং আরেক দল টানেলের মুখ থেকে সবকিছু সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে আরো বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। এরপরে লি একদিন দেখে যে ওই কুকুরটা আবার তার কাছে এসেছে। সে তখন তাকে বলে যে আমার কাছে আর কোনো খাবার নেই, কিন্তু সে খেয়াল করে যে কুকুরটার মুখে একটু খাবার লেগে আছে। সে তখন তার মুখ থেকে ওইটুকুন খাবার খেয়ে নেয়। আসলে বিপদে পড়লে অনেক কিছুই করতে হয়। তবে সে সেই মেয়েটির গাড়ির ভেতরে গিয়ে ওই কুকুরটার কিছু খাবার খুঁজে পায়। সে তখন কুকুরটার জন্য এবং নিজের জন্য ওই খাবারগুলো আলাদা আলাদা করে ভাগ করে রাখে, কেননা লি এখন স্বার্থপরের মতো একা একা বাঁচতে চায় না। সে ওই কুকুরটারও যত্ন নেয়। এভাবে একদিন দুদিন নয়, প্রায় 10টা দিন পেরিয়ে যায়। একদিন হঠাৎ করেই আবারও টানেল ধসে পড়ে, আর তখন ওখানকার সেই পাথরগুলো সরে যায়, যার ফলে লি এতটা দিন পরে নিজের পায়ে দাঁড়াতে পারে। সে তখন আশেপাশে খুঁজতে থাকে কোনো ধরনের খাবার কোনো কিছু রয়েছে কিনা, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। ডেকুং তখন তাকে কল করে বলে যে আমরা এখানে পুরোদমে আপনাকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছি, তবে এখনো আমাদের হয়তো আরো 10 দিন সময় লেগে যাবে। এই কথা শুনে লি অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু এখন আসলে কারোরই কোনো কিছু করার ছিল না। সে বেঁচে থাকার জন্য একটু একটু করে নিজের প্রস্রাব খেতে থাকে। তবে সে যখন আশেপাশে খাবার খুঁজছিল তখন সে খেয়াল করে যে একটা রডের ওখান দিয়ে একটু একটু করে পানি চুইয়ে পড়ছে। যেহেতু উপরে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তাই ওখানে পানি গড়িয়ে গিয়েছে। লি তখন নিজের কাছে থাকা বোতলটি নিয়ে সেখান থেকে পানি সংগ্রহ করতে থাকে। এক ফোঁটা পানি এখন তার জন্য অনেক বেশি দামি। সে তার স্ত্রীকে কল করে বলে যে আজকে অনেকদিন পরে আমি একটু পানি পান করতে পেরেছি। এত খারাপ সময়ের ভেতর এটাই তার জন্য অনেক ভালো একটা সংবাদ ছিল। লি প্রতিদিন পাথরে এক একটা দাগ টেনে হিসাব রাখে যে সে কতদিন ধরে এখানে আটকে আছে। এদিকে ড্রিল করতে করতে তারা প্রায় শেষের দিকে চলে এসেছে। লি তখন তার সাথে থাকা কুকুরটিকে বলতে থাকে যে যাক, তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হয়ে যেতে পারবো। ডেকুং লিকে কল করে বলে যে আমরা আপনার থেকে আর মাত্র 60 ফিট দূরে রয়েছি, আপনি কি ড্রিল মেশিনের কোনো শব্দ শুনতে পাচ্ছেন? কিন্তু লি তখন বলে যে কই না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এটা শুনে তো উদ্ধারকর্মীরা সবাই অবাক হয়ে যায়। তারা কি তাহলে ভুল জায়গায় ড্রিল করেছে? তারা তখন ওই টানেলের ম্যাপ নিয়ে দেখে যে আসলে এখানে একটা ভুল ছিল। ম্যাপে 7টা জায়গা দেখালেও আসলে সেখানে 6টা জায়গায় 12টি ফ্যান ছিল। তাই প্রায় 23 দিন ধরে তারা যে পরিশ্রম করেছে সবকিছুই বৃথা হয়ে যায়। ডেকুং তখন লিকে কল করে বলে যে আমাদের আরো সময় লাগবে, আমরা আসলে ভুল জায়গায় গর্ত করে ফেলেছিলাম। লি তখন এই কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে। সে তার স্ত্রীকে কল করে বলে যে তুমি আমাদের মেয়েকে দেখে শুনে রেখো, আর আমার আশা একদমই ছেড়ে দাও, কেননা এখান থেকে হয়তো আমি আর কোনোদিনই বের হতে পারবো না। এসব কথা বলতে বলতেই তার মোবাইলের ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে যায়। অন্যদিকে এখন ওখানে অনেক বেশি তুষারপাত হচ্ছিল, আর তাছাড়া এতদিন কাজ করার ফলে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও মারা গিয়েছে, আর সেজন্য বেশিরভাগ মানুষ লিয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছে। কিন্তু ডেকুং তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে লিকে ওখান থেকে বের করে আনার জন্য। সে তখন সবাইকে বোঝাতে থাকে একজন মানুষের জীবন এভাবে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না। কিন্তু তখন সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের সাহায্য করা হয় না। টিভিতে টকশোতে সাংবাদিকরা বলতে থাকে এখন লিকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে, কেননা আবার গর্ত করতে অনেক দিন সময় লেগে যাবে, ততদিনে সে এমনিতেই মারা যাবে। তাই বরং উদ্ধার কাজ এখানেই বন্ধ করে দেওয়া উচিত। লি এদিকে হাল ছেড়ে দিয়ে চুপচাপ করে বসে আছে। সে তখন রেডিওতে উপরের সমস্ত খবর শুনতে পায়। তবে এদিকে আরো একটা ঝামেলা বেড়ে যায়। যেহেতু পাশের টানেলের কাজ এতদিন বন্ধ রয়েছে, তাই অন্য কোম্পানির মানুষ চাপ দিতে থাকে ওই কাজটি শুরু করার জন্য, কেননা না হলে তাদের অনেক বেশি লস হয়ে যাবে। তাই তখন ওখানে উপস্থিত সমস্ত মানুষ এবং রাজ্যের মিনিস্টারও প্রায় তার আশা ছেড়ে দেয়। কিন্তু ডেকুং তখন বলে যে আমরা একজন মানুষের জীবন এভাবে নষ্ট করতে পারি না। কিন্তু সবাই তখন লিকে উদ্ধার করার কাজ বন্ধ করে পাশের টানেলের কাজ শুরু করার অর্ডার দিয়ে দেয়।
লিয়ের স্ত্রী ওখানে থাকা সমস্ত উদ্ধারকর্মীদেরকে রান্না করে খাওয়ায়। আর তখন একজন মহিলা এসে তাকে বলতে থাকে যে তোমার কারণে আমার ছেলে মারা গিয়েছে, আর এভাবে আরো অনেক উদ্ধারকর্মী মারা যাবে, তাই তুমি কেন মেনে নিচ্ছ না যে তোমার স্বামীকে আর বাঁচানো সম্ভব নয়। এই কথা শুনে লিয়ের স্ত্রীর মন অনেক ভেঙে যায়। তবে কিছুক্ষণ পরে একজন অফিসার এসে তার কাছে একটা বন্ড পেপারে সাইন দিতে বলে, যেন তারা তার স্বামীর উদ্ধার কাজ বন্ধ করতে পারে। সে তখন নিরুপায় হয়ে ওই কাগজে সাইন করে দেয়। অন্যদিকে লিয়ের পা কেটে সেখানে ঘা হয়ে গিয়েছে, তবুও সে এখনো আশা করে আছে যে সে এখান থেকে বের হতে পারবে। কিন্তু উপরে তো সমস্ত আশাই শেষ হয়ে গিয়েছে। তখন লিয়ের স্ত্রী একটা রেডিও স্টেশনে চলে যায়, কেননা লি তাকে বলেছিল যে সে রেডিওতে সমস্ত খবর শুনতে পায়। তখন তার স্ত্রী তার উদ্দেশ্যে বলতে থাকে যে যদি তুমি বেঁচে থাকো এবং আমার কথা শুনতে পাও, তাহলে তোমার নিজেকেই ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। লি তখন তার মোবাইল বের করে অনেক চেষ্টা করেও সেটা অন করতে পারে না। তবে ডেকুং হাল ছেড়ে দিতে চায় না। কাজ বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও সে নিজে নিজে ওই টানেলের ভেতরে প্রবেশ করে। সে একটা সাউন্ড রিসিভার নিয়ে শুনতে চেষ্টা করে যে কোনো মানুষের সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কিন্তু কিছুক্ষণ পরে পাশের টানেলের কাজ শুরু হয়ে যাওয়ায় তাকে তাড়াতাড়ি উপরে উঠে আসতে হয়। আর ঠিক তখনই তার হাত থেকে ওই রিসিভারটা নিচে পড়ে যায়। তবে টানেলের ভেতরে এবার লি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সে তখন ওখান থেকে বাইরে বের হতে চায়, কিন্তু যেহেতু পাশের টানেলের কাজ শুরু হয়ে গিয়েছে, তাই আবারও ওই টানেলের ইট পাথরগুলো খুলে পড়তে থাকে। লি তখন আবার দৌড়ে তার গাড়ির ভেতরে এসে আশ্রয় নেয়। এবার লি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং বারবার গাড়ির হর্ন বাজাতে থাকে। তবে এদিকে ডেকুং ইয়ারফোনে গাড়ির হর্ন শুনতে পায়, কেননা যেহেতু তার রিসিভারটি নিচে পড়ে গিয়েছিল, তাই সে শব্দ শুনতে পায়। কেননা এখন তারা জানতে পেরেছে যে লি কোন জায়গায় রয়েছে, তাই তারা দ্রুত করে আবার গর্ত করতে শুরু করে দেয়। এভাবে 35টা দিন পার হয়ে যায়। উদ্ধারকর্মীরা এবার লিকে খুঁজে পেয়েছে, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। হেলিকপ্টার করে তাকে এখনই হাসপাতালে নিতে হবে। আর এতটা দিন পরে সে বাইরে বের হতে পেরেছে। তার স্ত্রী নিজের স্বামীকে ফিরে পেয়ে কান্না করতে থাকে। তখন একজন লোক এসে বলে যে কিছুক্ষণের মধ্যে এখানে মিনিস্টার চলে আসবে, তাই আপনারা একটু অপেক্ষা করুন। আসলে তারা লিয়ের সাথে মিনিস্টারের ছবি তুলতে চাচ্ছিল। এই কথা শুনে ডেকুং অনেক বেশি রেগে যায়। তখন লি ডেকুং এর কানে কানে কি যেন বলে। সমস্ত মানুষটা তখন ডেকুং এর কাছে জানতে চায় যে লি কি বলেছে। ডেকুং তখন চিৎকার করে বলে যে লি বলেছে তোমরা সবাই এক একটা গাধা। এই কথা শুনে রাজ্যের মন্ত্রী তখন আর ছবি তুলতে আসে না। এতটা দিন পরে তাকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। তবে লিকে উদ্ধার করার সমস্ত ক্রেডিট সরকার নিয়ে নেয়, কিন্তু ডেকুং নিজের জীবন বাজি রেখে এই কাজ করলেও তার কথা কেউ জানতে পারে না। আসলে ডেকুং এর মতো ভালো মানুষটা এভাবেই আড়ালেই থেকে কাজ করে যায়। এতটা দিন পরে লি এবার সুস্থ হয়েছে। সে তার ছোট্ট মেয়েটির জন্য একটা কেক নিয়ে যায়। এবার তার স্ত্রী গাড়ি ড্রাইভ করে বাড়িতে যাচ্ছে, কিন্তু সামনেই আবারও একটা টানেল তারা দেখতে পায়। তবে এবার সে আর ভয় পায় না। সে তার স্ত্রীর হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে। আর এভাবেই এক হৃদয় বিদারক গল্পের অবসান হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।